সবাই বলে যে আমার এখানে এসে খুব ভালো লেগেছে। এরকম বলার কোনো কারণ নেই। দুর্গাপুজোর পরে সারা দিন টেলিভিশন সিরিয়ালে শুটিং করেছি। আপনারা কি দেখেছেন এখানে কেউ ভগবান দাস, শ্রীমান ভগবান দাস? ওই জি বাংলা সিনেমা যে চ্যানেলটা ছিল ওটা এখন জি বাংলা সোনার হয়ে গিয়েছে। রাত্রির 8টা, সন্ধে 8টা থেকে দেখায়। আমার জীবনে অত্যন্ত একটি ভালো কাজ, আমি এত আনন্দ পাই এই সিরিয়ালটায় পাঠ করে। তো সেইখান থেকে এখানে প্রায় আস্তে আস্তে প্রচুর সময় লাগে, কারণ আপনাদের বাড়ি কলকাতা থেকে কিছু না হলেও 120-30 কিলোমিটার দূরে। আমার বাড়িও কলকাতা থেকে 75 কিলোমিটার দূরে। একসময় সেখানকার স্থায়ী বাসিন্দা ছিলাম, এখন যাতায়াত করি। আমার বাড়ি বসিরহাট আছে, উত্তর 24 পরগনা বসিরহাট। সেইখানে একটা গ্রাম আড়বেলিয়া, সেটা একটি ছোট্ট গ্রাম, খুব বড় গ্রাম নয়। তো সেই গ্রাম থেকে আমি একসময় কলকাতা এসেছিলাম 96 সালে। 96 সালে কলকাতা এসেছিলাম অভিনয় করব বলে। সিনেমা, টেলিভিশন আমার খুব ছোটোবেলা থেকে ভালো লাগতো। পর্দায় যারা ঘুরে বেড়ায় তাদের দেখলেই না আমার মনের মধ্যে বেশ একটা রোমাঞ্চ হতো, কি অদ্ভুত একটা জগৎ, এখানে যদি একবার ঢুকে যেতে পারি। তো 96 সালে বাবার হাত ধরে এলাম। প্রথমে কলকাতায় ঢুকতে পারিনি, সে পয়সা আমাদের ছিল না। বাবা আর আমি মিলে থাকতাম ব্যারাকপুরে। তারপর ওইখান থেকে ঘুরতে 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 টালিগঞ্জ সিনেমা ইন্ডাস্ট্রিতে এসেছিলাম 97 সালে। এবং 97 সালে আসার পর প্রথমে এসে সুযোগ পাইনি, ঘুরেছি অনেক। তারপর 2000 সালের 1 জুন আমি প্রথম প্রফেশনালি অভিনয় শুরু করি। প্রফেশনালি অভিনয় মানে অভিনয় করার জন্য আমাকে টাকা দেওয়া হয়, পয়সা দেওয়া হয়। এবং এবছর 2025-এর 1 জুন আমার 25 বছর পূর্ণ হলো। তো এরকম বাংলা সিনেমাতে 25 বছর, 75 বছর কমপ্লিট করেছে বহু মানুষ আছে, কিন্তু আমি মনে করি আমার এই কমপ্লিট হওয়াটা আমার কমপ্লিট হওয়া নয়, একটা সাধারণ ঘরের ছেলের কমপ্লিট হওয়া, পূর্ণ করা। আমি খুবই সাদামাটা ঘরের ছেলে, বাবা একটা সাধারণ চাকরি করত, কোনোভাবেই সম্ভব ছিল না। কেন, সিনেমায় আসতে গেলে মিনিমাম একটা জামা কাপড় লাগে, একটা যোগাযোগ লাগে, একটা টেলিফোন লাগে, ছবি তুলতে হয়। এসব কি করে যে করেছি সে শুধু তিনিই জানেন, সামনে যিনি রয়েছেন মা লক্ষ্মী, ওং শ্রীম শ্রীম রোম, তো তিনিই জানেন। তো তার আশীর্বাদ। আর আমার বাড়িতে 354 বছরের দুর্গাপুজো হয়। তো আজকে এখানে এসে ভালো লাগছে একটাই কারণে, যে আসার সময় ভাই তরুণ বলছিল যে দাদা একটু অ্যাডজাস্ট করে নেবেন, গ্রামের রাস্তা। আমার বাড়িটাও গ্রাম পোস্ট আড়বালিয়া, পাকা রাস্তা আছে, আপনাদের থেকে একটু বড়, কিন্তু আমিও গ্রামে মানুষ হয়েছি। ব্যাঙের ডাক, তালপড়া, ঝিঝি, শেয়াল এখনো ভরপুর আছে। আমার মায়ের সব থেকে বড় শত্রু হচ্ছে কাঠবেড়ালি, বলে ও সব তুলে নিয়ে চলে যায়। সুতরাং সেইরাম গ্রামের ছেলে। কিন্তু আপনাদের একটা কথা বলি, আমি যে এইখান থেকে এই অবধি পৌঁছলাম, 25টা বছর, 200-র কাছে সিনেমা, একাধিক 100-র ওপরে সিরিয়াল, দেশ বিদেশ মিলিয়ে 17টা দেশে গিয়েছি। হিসেব করে দেখি কি করে হলো, ওপরওয়ালার আশীর্বাদ। এই ওপরওয়ালাটা কে? এই ওপরওয়ালা যিনি সামনে রয়েছেন ভগবান, তিনি তো ডিরেক্ট কিছু করে দেবেন না সামনে এসে, কারণ আমি তো রামকৃষ্ণ দেব নই যে মা আমাকে এসে দেখা দেবে। তবে তিনি বিভিন্ন রূপে আসেন। যেমন আমার বাবা মা, আমার বাবা মার আশীর্বাদ না থাকলে আমি এই অবধি পৌঁছতে পারতাম না। আর একজনের আশীর্বাদ, কাদের? যারা 25 বছর ধরে আমাকে যত্ন করে লালন পালন করলো, যারা বলল তোমাকে আমরা নেব, তোমাকে আমরা সহ্য করব, তোমার অভিনয় ভালো মন্দ আমরা বিচার করব। তারাই এই ভরা বর্ষা, এই বৃষ্টি মাখা এই মাঠেতে অ্যাডজাস্ট তো আপনারা করছেন, আমি কিচ্ছু করছি না। সবাই মিলে আমাকে নিয়ে এলো গাড়ির মধ্যে করে, আমি এখানে উঠে পড়লাম, পাকার তলায় বসতে দিল। এই অ্যাডজাস্ট আপনারা করছেন। আপনারা হচ্ছেন আমার জীবন্ত ভগবান। আমি মনে প্রাণে বিশ্বাস করি, দর্শক না থাকলে অমিতাভ বচ্চনও হবে না, লতা মঙ্গেশকরও হবে না, শাহরুখ খানও হবে না। তাই আমি আপনাদের প্রায় প্রণাম করি। এই যে হাততালিটা দিলেন, এটাই প্রথম হাততালি, এটাই লাস্ট। আমি যতক্ষণ শো করব কাউকে হাততালি দিতে হবে না।
ওই এ বললে হাততালি দাও, বি বললে হাততালি দাও, তাহলে অনুষ্ঠানটা দেখবো কখন? তাই না? আর এই অনুষ্ঠান দেখা তো কম চাপের নয়। কি অসুবিধা এই গা ঘেঁষাঘেঁষি করে বসা। বাড়িতে কি সুন্দর একটা টিভি দেখেন খাটের ওপরে, এই পাশেতে বসেছেন, এ এক পাশে ও এক পাশে, কে আবার দুপুরবেলা কি খেয়েছে তার আবার ছেড়ে দিয়েছে জানান যায়, জীবন শেষ। তারপরে ধরুন এর তোর গায়ের গন্ধে বসা যাচ্ছে না। আচ্ছা শুধু তাই নয়, আপনার যাই পাক না কেন চেপে চুপে বসে থাকতে হবে, উঠে গেলে সিট চলে যাবে। তাহলে এত কিছুর মাঝখানে যে আপনারা দেখছেন, এটাই সব থেকে বড় কথা। তো তারপরে আরেকটা হচ্ছে আপনাদের এখানে দারুণ পরিবেশ, কোনো অসুবিধার কিছু নেই। শুধু একটাই সমস্যা, সেটা হচ্ছে খুব পোকা রয়েছে, বুঝতে পেরেছেন? চারিদিকে খুব পোকা। এই পোকা আমায় খুব জ্বালায় এই এই ফাংশানের সময়। মানে ধুম করে ঢুকে নাকের মধ্যে কানের মধ্যে ঢুকে যায়, বার করা খুব মুশকিল হয়ে যায়, সুড়সুড়িয়ে যায়। তারপরে এমন এমন জায়গায় ঢুকে যায় যেখানে হাত দিয়ে শ্মশানে বার করা যায় না। সবাই মানে এরম এরম করছি, লোকে ভাবছে কিছু করছি, আসলে না, আমি কিন্তু পোকা বার করার চেষ্টা করছি। তো যাই হোক, আর একটা জিনিস আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, যে টিভির পর্দায় সিনেমার পর্দায় আমাকে যেরকম দেখেন, তার থেকে কিন্তু আমি সামনে একটু দেখতে ভালো, তাই না? না মানে আমি মানে অনেকে দেখে টিভিতে মনে করে আমার একটা বিরাট বড় ভুঁড়ি আছে। আমার কিন্তু অত ভুঁড়ি নেই, আছে একটা, কিন্তু আমার লোকে একটা জিনিসই বেশি আছে, সে যে লোকের কপাল থাকে, আমার গালটা একটু বেশি আছে। দেখবেন এটা দুটো রসগোল্লা, দুদিকে দুদিক করে 4টে রসগোল্লাওয়ালা গাল। রাজভোগ দাদা একদম ঠিক বলেছে। তো হ্যাঁ হ্যাঁ, তুমি যেন ছাদ থেকে পড়ে যেও না। তো হ্যাঁ, আসলে ও তো এখন ছাদ থেকে পড়বে না, ও ভাবে হাওয়ায় আছে। হ্যাঁ, সন্ধেবেলা এক জায়গায় গিয়ে টিকিট কেটেছে, তারপরেই উড়ছে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি সিনেমায় আমি এসেছিলাম নায়ক হব বলে। নায়ক হব নাই বা কেন? আমি প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেখে বড় হয়েছি, মিঠুন চক্রবর্তী, চিরঞ্জিত চক্রবর্তী, তাপস পাল, তার মতো আমার গাল। তা আমি নায়ক হব না কেন? কিন্তু নায়ক হতে গেলে এইটা এত বড় হলে হবে না, কম করতে হবে। কিন্তু আমি খেতে খুব ভালোবাসি। পৃথিবীতে সব থেকে বেশি আমার ভালো লাগে খেতে। খাওয়ার ওপরে কোনো জিনিস নেই। এই আজকে আসার সময় এই তো কোলাঘাটে ভালো করে পেঁদিয়ে এলাম আগে, আমার খেতে এত ভালো লাগে। তো যাই হোক, তো ওদের অ্যাড করে তোমার অসুবিধা লাভ কি হচ্ছে? তো অনুষ্ঠান শুরু করবো। যখন সিনেমায় এসেছিলাম, ফাংশন করতে গেলে কিছু করতে হয়, তা প্রথমে তো ভাবিনি যে টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে আমার সুযোগ হবে। যখন প্রথমে গিয়েছিলাম তখন দেখি যে প্রসেনজিৎ চ্যাটার্জি চুল আজরাচ্ছে। আমি তো দেখে আমার ফিউজ উড়ে গিয়েছিল, কি দেখতে, কি পার্সোনালিটি, কি মুখ, চুল আজরাচ্ছে, এত হ্যান্ডসাম। তো আমি বললাম যে আমার এখানে হবে কি করে? কিন্তু ভগবান মুখ তুলে চেয়েছে, আপনারা মুখ তুলে চেয়েছেন। তো তখন ভেবেছিলাম গায়ক হব। তো যেরকম হোটেলে, বারেতে, স্টেজেতে, ট্রেনেতে সবাই গান করে, তাই আমি ভেবেছিলাম সেরম গান গাইব। তো যাই হোক, আর না হলে ট্রেনেতে অনেকে আছে না, গাড়ি দেখবেন ছোট্ট বক্স নিয়ে ওঠে গান গায়, সেরকম। কিন্তু আমার দরকার পড়েনি, ভগবান মুখ তুলে চেয়েছে। আমি এই যে ওর মধ্যে একটা ভূত বসে আছে না, আপনি কি ধার করেছেন কারোর কাছ থেকে? মুখে ঢাকা দিচ্ছেন কেন? না আপনার বর বলেছে বিশ্বনাথ যদি তোমার দিকে শুভদৃষ্টির মতো তাকায় তাহলে খুব খারাপ অবস্থা করে দেবো? আমি প্রথমে ভেবেছি কি বলুন তো, যে মাথায় একটু ক্যাড়া আছে, ওই জন্য মাথায় চাপা দিয়ে ঘুমোচ্ছে। তো যাই হোক, জ্বর হয়েছে না ঘুম পাচ্ছে? জ্বর হয়েছে। জ্বর হলে যে কেউ মাথায় ঘুমটা দেয়, এ আমি বাবার জন্মে দেখিনি বাবা। আমি জানি রাতের বেলা মাথায় ঘোমটা দিয়ে একমাত্র ভূত বেরোয়, ঠিক আছে, আর কেউ চুরি করে ধরা পড়লে ঘোমটা টেনে দেয়। চলো গান দিয়ে শুরু করছি। আমার খুব ছোটবেলা থেকে শখ ছিল গান গাই। আমার গান যদি ভালো হয় কাউকে হাততালি দিতে হবে না, দয়া করে কেউ মারধর করবেন না। কারণ আমায় মারধর করলে, আমি তো বাড়ির একমাত্র রোজগেরে, আমার দুটো ছেলে আছে, এই একটা 10 বছর আর একটা 15 বছর, ওদের একমাত্র বাবা আমি, আর আমার বউটারও একমাত্র স্বামী আমি, সেই আমি তো জানি আর কি। তো শুরু করছি। তুমি এলে না কেন, এলে না, ভাঙা ভাঙা মন আমার কি পেল,
এলে না, কেন এলে না? ভাঙা ভাঙা মন আমার কি পেল এই শ্রাবণের সন্ধ্যাবেলা, এই শ্রাবণের সন্ধ্যাবেলা। তুমি এলে না, কেন এলে না? ঝিরি ঝিরি বৃষ্টি ধরাতে তুমি এসে পাশে যে দাঁড়াতে, ঝিরি ঝিরি বৃষ্টি ধরাতে তুমি এসে পাশে যে দাঁড়াতে। চমকাত বিজলি কালো মেঘে তাই, তাকে তুমি ভুলে গেলে কি হলো এই শ্রাবণের সন্ধ্যাবেলা, এই আশ্বিন রাত্রিবেলা। তুমি এলে না, কেন এলে না? আজও আছে সেই সে ভরসা, মনে শুধু নেই যে ভরসা। আজও আছে সেই সে ভরসা, মনে শুধু নেই যে ভরসা। কোথায় সে স্বপ্ন খুঁজে বলো পাই, কথা দিয়ে রাখলে নাকি হলো এই শ্রাবণের সন্ধ্যাবেলা, এই শ্রাবণের সন্ধ্যাবেলা। তুমি এলে না, কেন এলে না? ভাঙা ভাঙা মন আমার কি পেল এই শ্রাবণের সন্ধ্যাবেলা, এই শ্রাবণের সন্ধ্যাবেলা। তুমি এলে না, কেন এলে না? তুমি এলে না, কেন এলে না? তুমি এলে না, কেন এলে না? Thank you, Baba. Thank you very much.